আচ্ছা, এরপরে আমাদের আজকে নতুন যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপি, ঠিক আছে। তো তোমরা স্পেকট্রোস্কোপি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পড়ছো। অর্গানিক স্পেকট্রোস্কোপি পড়েছো, ফিজিক্যালে পড়েছো বা পড়বে, এবার এখানেও ইনঅর্গানিকেও তোমরা পড়েছো, মানে পড়ছো বা পড়বে। আর এখানেও স্পেকট্রোস্কোপি পড়বো আমরা, কিন্তু এখানে যে স্পেকট্রোস্কোপিটা পড়বো এটা একটু আলাদা রকমের পড়বো। কিরকম স্পেকট্রোস্কোপি পড়বো? তোমরা যেটা আহ, ওইখানে বা অর্গানিক ইনঅর্গানিক বা ফিজিক্যালে যে স্পেকট্রোস্কোপিগুলো পড়বে সেগুলো এই জিনিসই পড়ো, কিন্তু সেটা থিওরিটিক্যালি তার অ্যাপ্লিকেশনটা পড়ো। মানে সেখানে মলিকিউল নিয়ে ডিসকাশন করো, কম্পাউন্ড নিয়ে ডিসকাস করো, তার উপরে স্পেকট্রোস্কোপি প্রয়োগ করো, গ্রাফ করো, সেইগুলো নিয়ে তোমরা আলাদা আলাদাভাবে অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যালে পড়াশোনা করছো। যেমন আমরা স্পেকট্রোস্কোপি সেটা ইনঅর্গানিকে কমপ্লেক্সের ক্ষেত্রে, কোয়ার্ডিনেশন কমপ্লেক্সের ক্ষেত্রে স্পেকট্রোস্কোপি পড়তে পারি। অর্গানিকে ইউভি, আইআর, এনএমআর এগুলো পড়ছো। ফিজিক্যালের ক্ষেত্রেও তোমরা মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়েছো বা পড়বে। ঠিক তেমনি এই পুরো যে স্পেকট্রোস্কোপি পার্টটা, যা অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যালের যে স্পেকট্রোস্কোপি পার্টটা, এই স্পেকট্রোস্কোপিটার অ্যাকচুয়াল ইনস্ট্রুমেন্টেশনটা আমরা এখানে পড়বো। ইনস্ট্রুমেন্টেশন মানে কি? মানে যে স্পেকট্রোস্কোপিগুলো যে পড়ো তার মেকানিজমগুলো, মানে তার সেগুলো ইনস্ট্রুমেন্টগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে। সেখানে স্পেকট্রোস্কোপি তো আর আমরা খালি হাতে করি না, তাহলে সেখানে আমরা মেশিনপত্র নিয়ে কাজ করি। তাই সেই মেশিনগুলো বা কম্পিউটার থাকে সেখানে, সেখানে লাইট সোর্সের ব্যাপার আছে, ডিটেক্টরের ব্যাপার আছে, হ্যাঁ, স্যাম্পেল কোথায় রাখবো, সেই স্যাম্পেল যে ভরা সেই জায়গাটা কেমন হবে, সেইগুলো কিরকম ভাবে কাজ করে, হ্যাঁ, লাইট কিভাবে পাস হয়, লাইট পাস হয়ে কিরকম প্রপার ফিজিক্সের কি প্রপার্টিগুলো দেখায়, হ্যাঁ, লাইট কিভাবে আলোক বিচ্ছুরণগুলো হয়, হ্যাঁ, সেটা ইন্টেন্সিটির সেখানে ব্যাপার আছে। তো ইটস এটা ভেরিয়াস জিনিস, ভেরিয়াস ইনস্ট্রুমেন্টেশন যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো আমরা এইখানে পড়বো, যেটা কিনা অন্য কোথাও তোমরা পড়ো না। কারণ অন্য কোথায় সেটা কি থাকে, ইনস্ট্রুমেন্টেশন থাকে না, সেখানে থাকে হচ্ছে মলিকুলার অ্যানালিসিস। মলিকুলগুলোকে নিয়ে তুমি মানে স্পেকট্রোস্কোপি সেখানে প্রয়োগ করো, করে সেখানে তুমি তার মলিকুলগুলোর স্ট্রাকচার ডিটারমিনেশন করো বা বিভিন্ন প্রপার্টিগুলো সেখানে দেখো। কিন্তু ইনস্ট্রুমেন্ট কিভাবে কাজ করে সেই জিনিসগুলো কিন্তু আমরা কোথাও আলোচনা করি না। তো আমরা এই কনটেক্সটে, আমরা এই জায়গাটায় আমরা ইনস্ট্রুমেন্টেশন নিয়ে আলোচনা করব, এবং আমরা বেসিক ওই স্পেকট্রোস্কোপির কিছু কনসেপ্ট সেগুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করা যাক স্পেকট্রোস্কোপি। তো আজকে আমাদের লেকচার 1। আচ্ছা, আচ্ছা, স্পেকট্রোস্কোপি মানেটা কি অ্যাকচুয়ালি? স্পেকট্রোস্কোপিতে কি হয়? স্পেকট্রোস্কোপিতে যেটা হয় সেটা হচ্ছে যে, দেখবে আমি যারা আজকের ব্যাচে, যারা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আজকের ব্যাচে ছিলে, তারা নিশ্চয়ই দেখবে যে স্পেকট্রোস্কোপি অ্যাকচুয়ালি ডিলস উইথ যে ইন্টারাকশন বিটুইন লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ ম্যাটার। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে যে জাস্ট সিম্পলি লাইট, সেই লাইট তার সঙ্গে কোনো একটা ম্যাটারের যে ইন্টারাকশন, এই ইন্টারাকশনটাকে আমরা অ্যাকচুয়ালি স্পেকট্রোস্কোপি হিসেবে ধরতে পারি। মানে এই স্পেকট্রোস্কোপি পড়ার ক্ষেত্রে এইটা হচ্ছে মূল জিনিস, যেখানে অবশ্যই তোমাকে লাইটের সঙ্গে ম্যাটারের বা কম্পাউন্ডের ইন্টারাকশন হতে হবে, তবেই আমরা স্পেকট্রোস্কোপি ব্যাপারটা পড়তে পারি। আদারওয়াইজ যদি ম্যাটারের সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কোনো ইন্টারাকশনই না হয়, তাহলে কোনো স্পেকট্রোস্কোপির কোনো গল্প নেই। তো অ্যাকচুয়ালি স্পেকট্রোস্কোপি হচ্ছে একটা ব্রাঞ্চ অফ সায়েন্স, যেখানে অ্যাকচুয়ালি ইন্টারাকশন বিটুইন রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, এটাকেই ডিসকাস করা হয় বা ডিসক্রাইব করা হয়। তাহলে আমরা বাই ইন্ট্রোডাকশন আমরা লিখতে পারি যে দি ব্রাঞ্চ অফ সায়েন্স, the branch of science which describe the interaction which describe the interaction of electromagnetic radiation, electromagnetic radiation with matter, with matter is called spectroscopy.
is called spectroscopy. ঠিক আছে, কার সঙ্গে ইন্টারাক্ট হবে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ ম্যাটার। এই ইন্টারাকশন যদি হয় তাহলে আমরা সেটাকে স্পেকট্রোস্কোপির পার্ট হিসেবে ধরতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটাকে অল্টারনেটিভলি আর একটা ডেফিনেশন করা যায়, or spectroscopy is also defined as স্পেকট্রোস্কোপি আমরা কি করতে পড়ি আর কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মলিকুলার স্ট্রাকচারকে স্টাডি করার জন্য অ্যাকচুয়ালি স্পেকট্রোস্কোপি পড়া হয়। কোনো একটা মলিকুলার স্ট্রাকচারকে স্টাডি করার জন্য, যেমন আমরা কোয়ার্ডিনেশন কেমিস্ট্রিতে কোয়ার্ডিনেশন কম্পাউন্ডগুলোকে অ্যানালিসিস করার জন্য আমরা স্পেকট্রোস্কোপি পড়তে পারি। হ্যাঁ, যেখানে আমরা কালার এক্সপ্লেন করতে পারি। তো মলিকুলার স্ট্রাকচারকে স্টাডি করার জন্য আমরা কিন্তু স্পেকট্রোস্কোপি পড়তে পারি। তার মানে স্পেকট্রোস্কোপি ইজ অলসো ডিফাইন্ড অ্যাজ area of study that probe molecular structure by using electromagnetic radiation. By using electromagnetic radiation. ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে ব্যবহার করে আমরা কোনো মলিকুলার স্ট্রাকচারকে স্টাডি করার যে কেমিস্ট্রি, সেটাকেই বলা হয় স্পেকট্রোস্কোপি। দেখা আছে? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এখানে স্পেকট্রোস্কোপি বারবার যে বলছি, এখানে মূল স্পেকট্রোস্কোপিটা পড়ার ক্ষেত্রে মূল যে কান্ডারি বা যেটা মূল যে বলতে পারো, সেটা কি? সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। হ্যাঁ, যে প্রধান ভূমিকা পালন করছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ম্যাটারের সঙ্গে ইন্টারাক্ট করবে, তবেই আমরা স্পেকট্রোস্কোপি জিনিসটাকে স্টাডি করতে পারবো। যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনই না থাকে, তাহলে কোনো মলিকুলার স্পেকট্রোস্কোপি নিয়ে কোনো আলোচনা করার কোনো প্রয়োজন নেই। তাহলে মলিকুলার স্পেকট্রোস্কোপি বা স্পেকট্রোস্কোপি পড়তে গেলে অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা ভাইটাল রোল প্লে করে এখানে। তো আমাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে একটু আলাদা করে পড়ে নিতে হবে যে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা আমাকে জেনে নিতে হবে। তো আমরা এরপরে ছোট্ট করে একটা হেডিং দেব, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে কথাটাকে খেয়াল করো, দেখো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে হেডিং দিয়ে দেখো, এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে ইলেকট্রো, আর আরেকটা হচ্ছে ম্যাগনেটিক। এই দুটো কথা এখানে আছে। ইলেকট্রো মিনস কি? ইলেকট্রিসিটি। আর ম্যাগনেটিক মানে অ্যাকচুয়ালি ম্যাগনেট, এই জিনিসটা থেকে এসছে। তাহলে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেট, এই দুটো টার্মকে কম্বাইন করলে ইলেকট্রোম্যাগনেটিক এই কথাটা চলে আসে। তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক মানেটা কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে বোঝাই যাচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ অ্যাকচুয়ালি দ্য কম্বিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তার মানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডকে কম্বাইন করলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং সেইটা একটা ওয়েভ, এবং ওয়েভ মানেই একটা রেডিয়েশন, তাই সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ কনসিস্ট অফ ইলেকট্রিক ফিল্ড এবং কি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। তাহলে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে তার মানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর।
দুটোকে ভেক্টর সামেশন করলে তবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হয়। তো এটা একটা পিকচারিয়াল রিপ্রেজেন্টেশন আছে। কিরকম? আমরা যদি তিনটে অ্যাক্সিস ড্র করি, মানে একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। ঠিক আছে, দেখো এই দিকটাকে যদি আমি এক্স অ্যাক্সিস বলি, এই দিকটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিস বলি, আর এই দিকটাকে আমি যদি জেড অ্যাক্সিস বলি, তাহলে আমরা কি বলেছি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ কনসিস্ট অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। তো আমরা দুটো ফিল্ড ভেক্টরকে আমরা ছবিতে আঁকবো। একটা হচ্ছে এইরকম, এইটাকে আমরা বলবো, ধরো মনে করো এটাকে বলছি ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন। এই ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে, কোন একটা লাইট সোর্স এখান থেকে ছাড়া হয়েছে, সে ওয়াই ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে। তাহলে সে অবশ্যই তার পারপেন্ডিকুলার ডাইরেকশন মানে এক্স ডাইরেকশনে সে কিন্তু পারপেন্ডিকুলার ডাইরেকশনে তৈরি করবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন, তার মানে সবসময় একটা সোর্স অফ লাইট থেকে তুমি যখন লাইট ছাড়বে, তখন তার একটা ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর তার ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এবং দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি থাকে, তার রেজাল্টটা হচ্ছে যে এই ডাইরেকশন জেড ডাইরেকশন, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডিরেকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, ডিরেকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কনসিস্ট অফ ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন বা ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, তাদেরকে কম্বাইন করলে যে তারা একে অপরকে পারপেন্ডিকুলার থাকে এবং তাদের দুজনেরই পারপেন্ডিকুলার ডাইরেকশনে তৈরি হবে কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ওকে, তাহলে এটা হচ্ছে সিম্পল, এখানে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলাম। তাহলে আমরা এবার দেখব যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে কি। তাহলে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোর কম্বিনেশন। এবং এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা, সেটা তার যদি স্পিড, অ্যাকচুয়ালি আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে লাইট, তার স্পিডটা কি হবে? স্পিড অফ লাইটের সঙ্গে, দ্যাট ইজ 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন is a type of energy that is transmitted through space at a speed of approximately 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড এই স্পিডে ছোটে, যে কোনো লাইট দেখবে এটা স্পিডে ছোটে। সাচ রেডিয়েশন, এবার এই লাইটের যে রেডিয়েশনটা, এটা কি কোনো মিডিয়াম ডিপেন্ডেন্ট আর মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট? কে বলতে পারবে? মিডিয়াম লাগে না দাদা, মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট। তাহলে কোনো মিডিয়াম রিকোয়ারমেন্ট নেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য। তাহলে সাচ রেডিয়েশন মানে মিডিয়াম ছাড়াই সে পাস করতে পারবে, না হলে তো সূর্য থেকে আলো আসতো না, মাঝখানে তো ভ্যাকিউম। তাহলে সাচ রেডিয়েশন
does not require any medium. Okay, such a radiation does not require any medium. ঠিক আছে? এবার এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কত ধরনের হয়? হ্যাঁ, আমরা খুব জিনিসগুলোকে একটু দেখে নিচ্ছি, যে তোমরা সবাই জানো আর কি, তবু আমরা ব্যাপারগুলো দেখে নিচ্ছি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি এবং এগুলো কত ধরনের হয়, কারণ এগুলোর উপরেই দাঁড়িয়ে রয়েছে আমাদের পুরো আলোচনাটা। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলে সেটাকে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কত ধরনের হয় কে বলতে পারবে? 8 ধরনের। 8 ধরনের। তাহলে কি কি? আমরা যদি একদম লো এনার্জি থেকে হাই এনার্জির দিকে কনসিডার করি, তাহলে সবচেয়ে লো এনার্জিকে রেডিও ওয়েভ, তার থেকে একটু এনার্জেটিক কে ইউভি, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, তারপর এটা কি ইনফ্রারেড, যেটাকে আমরা আইআর বলি। আচ্ছা, তারপরে কে ভিজিবল, ভিজিবল, তারপর আলট্রাভায়োলেট, ইউভি, তারপর এক্স রেস, তারপর গামা রেস, আর তারপর কসমিক রেস। ওকে, এবার যদি আমি বলি এদের এনার্জি অর্ডারে সাজাও, তাহলে উপর থেকে যদি নিচের দিকে এটা যাই, তাহলে আমরা কি পাবো? ল্যামডা কি হবে, মানে এনার্জি কি হবে প্রথমে বলো? এনার্জি ইনক্রিজ করবে, আর ল্যামডা কি হবে? সরি, হ্যাঁ এনার্জি ইনক্রিজ, হ্যাঁ ডাউন দ্য গ্রো, হ্যাঁ ডাউনে গেলে এনার্জি ইনক্রিজ করবে, আর ল্যামডা কি হবে তাহলে? ডিক্রিজ করবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার এদের মধ্যে সবচেয়ে মানে দৃশ্যনীয় যেটা, সেটা কোনটা? মানে যার কালার দেখা যায়, সেটা হচ্ছে ভিজিবল রেঞ্জ। ভিজিবল রেঞ্জ। এবার ভিজিবল রেঞ্জকে আবার 7টা ভাগে ভাগ করা যায়, তাই না? হ্যাঁ দাদা। 7টা। সবচেয়ে যদি বলা হয় যে উপর থেকে যদি সাজাও আর কি, কি হবে? ভায়োলেট, তারপর ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। ওকে, এটা হয়তো দাদা রেডিও ওয়েভের তো ওয়েভলেন্থ বেশি হয় এক্স রে থেকে। কি? রেডিও ওয়েভের তো ওয়েভলেন্থ বেশি হয় এক্স রে থেকে। হ্যাঁ, তো তাই তো লেখা হয়েছে। তো উপর উপর থেকে নিচে ও ডিক্রিজ তো। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল আমাদের যে ভিজিবল তার 7টা ভাগ, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের, সবাই আমরা এটা জানি, তবু আমরা এটা জিনিসটাকে একটু লিখে নিলাম। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা তো একটা ওয়েভ, তাহলে এই ওয়েভের কি কি ক্যারেক্টারিস্টিক্স, কি কি থাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে, কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে, ওয়েভের মধ্যে কি কি খুঁজে পাই আমরা, এটা লেখা হয়ে গেছে? হ্যাঁ দাদা। ওকে, এবার আমরা যেটা জিজ্ঞেস করবো, দেখব আর কি, আলোচনা করবো, সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন।
characteristics of electromagnetic radiation. Characteristics of electromagnetic radiation. ঠিক আছে, characteristics of electromagnetic radiation. ওকে, লিখেছো? হ্যাঁ দাদা। আমরা কি করি, আমরা একটা ওয়েভ সেটাকে ড্র করব। এইটা, আচ্ছা, তো এটাকে যদি আমরা লিখি, মানে এটা যদি ওয়াই ডাইরেকশন হয়, এটা যদি আমার এক্স ডাইরেকশন হয়, তাহলে এবার এর মধ্যে কি কি প্রপার্টি, আমরা কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েভলেন্থ। আচ্ছা, ওয়েভলেন্থকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে? ল্যামডা দিয়ে। আচ্ছা, এবার এরকম একটা যদি ওয়েভ থাকে তাকে আমরা ওয়েভলেন্থ কোনটাকে বলতে পারি? দুটো ওয়েভের টপ পজিশন। দুটো ওয়েভের হ্যাঁ, টপ পজিশন, ওয়েভটাই কোনটা সেটা আমি জানি। তাহলে এই ওয়েভের এই যে উপরে যে চূড়াটা দেখতে পাচ্ছ, যেটা মাথায় যেটা দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় একটা ক্রেস্ট। কি বলা হয়? ক্রেস্ট। তাহলে এটাও কি ক্রেস্ট, CREST, ক্রেস্ট। আর এই যে নিচে যেটা মিনিমাটা দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় ট্রাফ। এবার এই ক্রেস্ট যেগুলো দেখতে পাচ্ছ আর এগুলো যেগুলো ট্রাফ দেখতে পাচ্ছ, বলা হচ্ছে যে এই যে দুটো ক্রেস্ট, এই দুটো ক্রেস্টের মধ্যবর্তী দূরত্ব বা দুটো যে ট্রাফ, এই ট্রাফের যে মধ্যবর্তী দূরত্ব, এইগুলোকেই বলা হয় এক একটা ওয়েভলেন্থ। ঠিক আছে, তাহলে ওয়েভলেন্থ কাকে বলে? দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ক্রেস্ট অর ট্রাফ ইজ কল্ড ওয়েভলেন্থ। ওকে, তাহলে আমরা ওয়েভলেন্থ বলতে কি বুঝি? দ্য ডিস্টেন্স বিটুইন two consecutive crest and consecutive crest and trough is called wavelength lambda. ওকে, আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করা হয় তোমার ইউনিট কি হবে এটা, তাহলে আমরা যেহেতু বলছি ডিস্টেন্স, তো ডিস্টেন্স মানেই লেন্থের ইউনিট হবে, সেটা অ্যাংস্ট্রম হতে পারে, ন্যানোমিটার হতে পারে, মাইক্রোমিটার হতে পারে, পিকোমিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে। মিটারটা আমরা বলছি না, কারণ মিটারটা অনেক বড় ইউনিট, আমাদের এই কটা ইউনিটগুলো আমাকে জানলেই হবে। আচ্ছা, এবার এদের প্রত্যেকের সঙ্গে মিটারকে আমি জাস্ট করতে পারি, রিলেট করতে পারি। স্যার ওয়েভলেন্থের ডেফিনিশনটা কি বললেন? খুব ঝাপসা, বোঝা যাচ্ছে না, একবার মুখে বলুন। The distance between two consecutive crests, and trough, TROUGH, trough is called wavelength lambda. Okay, the distance between two consecutive crests or trough is called wavelength lambda. ওকে, আচ্ছা আচ্ছা, এবার এই অ্যাংস্ট্রম, এই অ্যাংস্ট্রমটা তো আমার ওয়েভলেন্থের ইউনিট, তাহলে এই অ্যাংস্ট্রমের সঙ্গে মিটারের যদি রিলেট করা হয়, তাহলে 1 মিটার সমান কত অ্যাংস্ট্রম, বা 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 10 to the power minus 10। 10 to the minus 10 কি মিটার, তাই না? হ্যাঁ দাদা, মিটার। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান 10 to the minus 10 মিটার, কারণ 1 মিটার সমান 10 to the 10 অ্যাংস্ট্রম। আচ্ছা, ন্যানোমিটার,
ন্যানোমিটারের সঙ্গে মিটার রিলেশনটা কি? 10 to the 10 to power the minus minus 9. আচ্ছা, মাইক্রোমিটার মানে কি? 10 to the minus 6 মিটার। 10 to the power minus 9. আচ্ছা, পিকোমিটার মানে কি? 10 to the power Minus minus 10 to 12 the power minus 12 meter. আচ্ছা, সেন্টিমিটার মানে কি? 10 to the minus 2 মিটার, তাই না? তাই তো? এবার এদের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা? দেখো, ওয়েভলেন্থ যেহেতু একটা ছোট্ট জিনিস, ছোট্ট ইউনিট, মানে ছোট্ট ঘটনা, তাই জন্য এখানে ইউনিটগুলোকেও আমাকে খুব ছোট ঘটনাই বা ছোট ইউনিটই নিতে হবে। তাই জন্য আমরা জেনারেলি অ্যাংস্ট্রম এবং ন্যানোমিটার এই দুটো ইউনিটকেই ব্যবহার করি ইউজুয়ালি ইউজড। ঠিক আছে, এই দুটো ইউনিটকেই ব্যবহার করা হয় জেনারেলি। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? নিউ। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কাকে বলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, ফ্রিকোয়েন্সি কি বলবে? ফ্রিকোয়েন্সি কাকে বলে? এই যত করে ডাম্বেল সৃষ্টি হবে 1 সেকেন্ডে সেগুলো হ্যাঁ, বলে বলো। frequency। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে, ধরো মনে করো এটা তো একটা ওয়েভ। এবার আমি একটা পার্টিকুলার পয়েন্ট ধরে নিলাম, এটা একটা পার্টিকুলার পয়েন্ট আমি ধরে নিলাম। এবার এই ওয়েভটা এদিকে পাস করছে, ঠিক আছে, এখান দিয়ে এই পয়েন্টটা দিয়ে পাস করছে। তো পয়েন্টটা দিয়ে যদি পাস করে তাহলে আমরা ওয়েভ লেন্থ কোনটাকে বলি? এখান থেকে এই ডিস্টেন্সটা একটা ওয়েভ, আবার এখান থেকে এই ডিস্টেন্সটা একটা ওয়েভ। তাহলে এইটা যদি পাস করে এই পয়েন্টটা দিয়ে, তখন প্রশ্ন হচ্ছে পার ইউনিট টাইম, বা এখানে সেকেন্ড কথাটা ইউজ করা হয়, পার ইউনিট সেকেন্ড। হ্যাঁ, তাহলে পার সেকেন্ডে কটা ওয়েভ এই পয়েন্ট দিয়ে পাস করছে, সেই সংখ্যাটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। বোঝা গেল কি বলছি? যে এই একটা পার্টিকুলার পয়েন্ট, ওয়েভটা তো কন্টিনিউয়াসলি প্রোপাগেট করছে, এগিয়ে চলেছে। এই যে অ্যারো ডিরেকশন দেখতে পাচ্ছ, এখান থেকে এইভাবে এগিয়ে চলেছে এই পয়েন্টের মধ্য দিয়ে। এবার এটা একটা সুতো মনে করো, সুতোটা এইভাবে যাচ্ছে। তাহলে এবার এই এখান থেকে এই ডিস্টেন্সটা যাওয়া মানে একটা ওয়েভ পাস করা, আবার এখান থেকে এই ডিস্টেন্সটা যাওয়া মানে আরেকটা ওয়েভ পাস করা, তার পিছনে আরো আছে। তাহলে এইভাবে ওই মানে ওই যে পয়েন্টটা দিয়ে পাস করছে, সেকেন্ডে কতটা ওয়েভ, কটা ল্যামডা পাস করছে, যে কটা ল্যামডা পার সেকেন্ডে পাস করবে ওই পয়েন্টটা দিয়ে, সেই কটা ল্যামডাকে বলা হবে ফ্রিকোয়েন্সি। যদি মনে করো আমি অ্যাজ ফর এক্সাম্পল এর ডিরেকশন অফ প্রপাগেশনটা এই দিকে, তাহলে আমি বললাম ধরো মনে করো এই পয়েন্টটা দিয়ে 20টা 20 waves passed in 1 second. ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 20টা ওয়েভস পাস করছে, ঠিক আছে। 20টা ওয়েভস মানে কি? 20টা ল্যামডা, তাই তো? তাহলে 20 ল্যামডা পাস করছে এখান দিয়ে। তাহলে 20টা ল্যামডা যদি এখান দিয়ে পাস করে, বা 20টা ওয়েভ যদি এই পয়েন্টটা দিয়ে পাস করে ফরওয়ার্ড ডাইরেকশনে, তাহলে আমরা নিউ কত বলবো? 1/20 নো, 1/20 কেন? কটা নাম্বার অফ 20 আচ্ছা হ্যাঁ 20 হ্যাঁ 20 ওয়েভস পার সেকেন্ড, বা একটা ওয়েভ মানে একটা সাইকেল পূর্ণ করছে সে, তারপরে 20 সাইকেলস পার সেকেন্ড, সিপিএস অর হার্জ,
সিপিএস মানেই হার্জ, তারপরে 20 হার্জ অর সেকেন্ড ইনভার্স, সবগুলোই ইউনিটের। সিপিএস মানে সাইকেলস পার সেকেন্ড, হার্জ মানেও তাই, আর পার সেকেন্ড সেটাও তাই। তার মানে এইখান দিয়ে যদি এই পয়েন্টটা দিয়ে যদি 20 ওয়েভস পাস করে পার সেকেন্ডে, তাহলে আমি বলতে পারি ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 সেকেন্ড ইনভার্স। বোঝা গেল? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা। তাহলে হ্যাঁ তাহলে ডেফিনেশন হচ্ছে দ্য নাম্বার অফ ওয়েভস passes through a given point in a medium in 1 second. In 1 second, 1 সেকেন্ডে নাম্বার অফ ওয়েভস কটা পাস করছে একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে, সেটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সির ইউনিট কি হবে? হার্টস ওয়াজ সেকেন্ড ইনভার্স। তাহলে সাইকেলস পার সেকেন্ড, যেটাকে আমরা সংক্ষেপে সিপিএস বলি, অর হার্জ এইচজেড। হ্যাঁ, তার মানে যেখানে 1 হার্জ মানে আবার 1 সিপিএস। ওকে, এবার এইটাকে একটা যেরকম ইউনিট বলে, তখন আর একটা অল্টারনেটিভ ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স অর এস ইনভার্স। সিম্পলি এই দুটো ভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। ঠিক আছে, তাহলে ইউনিট হচ্ছে সাইকেলস পার সেকেন্ড বা হার্জ বা সেকেন্ড ইনভার্স। ঠিক আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এবার এই ফ্রিকোয়েন্সি আর ল্যামডা এই দুটোকে কম্বাইন করে আমরা এনার্জি এক্সপ্রেশন পেতে পারি। এগুলো আমরা খুব সিম্পলি দেখিয়ে দিচ্ছি। এখানে ই ইকুয়াল টু আমরা কি জানি? এইচসি বাই ল্যামডা। এই ফর্মুলাটা আমরা সবাই জানি, ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। এটা কার জন্য প্রযোজ্য? অনলি অ্যাপ্লিকেবল। হ্যাঁ দাদা। কার জন্য প্রযোজ্য? অনলি অ্যাপ্লিকেবল ফর ইএমআর মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এটার জন্য এই ফর্মুলাটা প্রযোজ্য। ওয়েভ জেনারেট হলেই হবে না, ওয়েভটা অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতে হবে। ধরো মনে করো পুকুরে একটা ঢিল মারলে, তো পুকুরে একটা ঢিল মারলেও তো একটা ওয়েভ তৈরি হয়, তাই না? পুকুরে একটা ঢিল মারলেও তো একটা ওয়েভ তৈরি হয়। হ্যাঁ দাদা। তা সেই ওয়েভটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? না। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি না হয়, তাহলে পুকুরে যে ঢিল মেরে যে ল্যামডাটা তৈরি হবে, ওয়েভটা তৈরি হবে, সেই ল্যামডার সঙ্গে কি এনার্জি রিলেশন কি ইকুয়াল টু এসি বাই ল্যামডা বলা যাবে? না দাদা। হচ্ছে না। না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য ইকুয়াল টু এইচ নিউ বা ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা এই ফর্মুলাটা প্রযোজ্য। আদারওয়াইজ অন্য কোনো ওয়েভ মানে পুকুরে ঢিল মারলে যে ওয়েভটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। এই মেকানিক্যাল ওয়েভের জন্য কোনো রকম ভাবেই ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা প্রযোজ্য নয়। ঠিক আছে, তাহলে ওয়েভ দু রকমের হতে পারে, একটা মেকানিক্যাল ওয়েভ, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা মেকানিক্যাল ওয়েভ মানে যে কোনো কিছু ধরতে পারি, আমি একটা দেওয়ালে ঘুষি মারলাম, সেখানে একটা ওয়েভ তৈরি হলো, আমি কথা বলছি তার একটা ওয়েভ তৈরি হচ্ছে, এগুলো সব মেকানিক্যাল ওয়েভ। হ্যাঁ, কিন্তু লাইট সোর্স থেকে যেটা লাইট আসছে দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য কেবলমাত্র ই ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা এই রিলেশনটা প্রযোজ্য। তাহলে সেখানে যে রিলেশনটা আমরা পেলাম যে ই ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, এই ইকুয়াল টু এইচসি বাই ল্যামডাকে অল্টারনেটিভলি আমরা বলতে পারি ইকুয়াল টু এইচ নিউ। তাহলে আমরা ল্যামডার সঙ্গে এনার্জি রিলেশন পাচ্ছি ইনভার্সলি প্রপোর্শনাল, আর নিউ এর সঙ্গে কি পাচ্ছি? প্রপোর্শনাল। ওকে, আচ্ছা থার্ড ওয়ান। থার্ড হচ্ছে আমাদের ল্যামডা হয়ে গেল, ওয়েভ লেন্থ হয়ে গেল, ফ্রিকোয়েন্সি হয়ে গেল, এবার হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বারকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? নিউ বার। আচ্ছা, এবার ওয়েভ নাম্বার বা নিউ বার
এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ধরো মনে করো সিম্পলি, ধরো একটা ইউনিট লেন্থ নিলাম, হ্যাঁ, ইউনিট লেন্থ নিয়ে আমি সেখানে ওয়েভ আছে, এরকম ওয়েভ আছে, ঠিক আছে, এরকম ওয়েভ আছে, আমি কেটে দিলাম। ধরো মনে করো এখান থেকে আমি এটা কেটে দিলাম, হ্যাঁ, এটা এদিকে আছে আরো চলছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে টোটাল এখান থেকে এই ডিস্টেন্সটা, এটা কি বললাম, এটা ইউনিট লেন্থ মানে মনে করো 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 সেন্টিমিটার। তো এই 1 সেন্টিমিটারে দেখো, ধরো এটাকে এখান থেকে কাটলে ভালো হতো, এখান থেকে, বলো, আমরা এটাকে একটু ঠিক করে নিই, এইখান থেকে। আচ্ছা, তাহলে এখান থেকে এইটা পুরোটাকে একটা মনে করো একটা 1 সেন্টিমিটার লেন্থ। এবার বলো দেখি এর মধ্যে কটা ল্যামডা আছে? দেখো এখান থেকে এটা একটা ল্যামডা, 4টে। তাহলে এখান থেকে এটা একটা ল্যামডা, এখান থেকে এটা একটা ল্যামডা, এখান থেকে এটা একটা ল্যামডা। তাহলে টোটাল আমি 4টে ল্যামডা এখানে আমি দেখতে পাচ্ছি আমার এক্সাম্পলে। তাহলে যদি বলা হয় ইউনিট লেন্থের মধ্যে কটা ল্যামডা পেয়েছি এখানে আমি, কি বলবে? 4টে, তাই না? 4টে পাচ্ছ তো? হ্যাঁ দাদা। 4টে। তাহলে ওয়েভ নাম্বার হবে 4 সেন্টিমিটার ইনভার্স, তার মানে 4 পার সেন্টিমিটার, তাই না? তাই না? হ্যাঁ দাদা। হ্যাঁ। 4টে ল্যামডা পার সেন্টিমিটারে, তাহলে পার সেন্টিমিটার মানে কি? সেন্টিমিটার ইনভার্স। তাহলে নিউ হচ্ছে 4 পার সেন্টিমিটার, নিউ বার। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। তাহলে সেই হিসাবে 1 মিটারে কটা পাওয়া যাবে? 1 মিটারে কটা পাওয়া যাবে? 100 গুণ হবে তো? হ্যাঁ, হ্যাঁ দাদা। সেন্টিমিটার থেকে মিটারে যদি যাই 400 টাকা। তাহলে 400টা হবে। তাহলে 400 ইউনিট কি হবে? মিটার ইনভার্স। মিটার মিটার। ইনভার্স। যদি এটাকে আমরা জাস্ট কনভার্ট করতে পারি ইউনিট, তাহলে 400 অর 400 মিটার ইনভার্স। এইভাবে অ্যাংস্ট্রমে কনভার্ট করতে পারো, ন্যানোমিটারে কনভার্ট করতে পারো। তাহলে আমরা বলতে পারি ইউনিট লেন্থে, কোনো একটা ইউনিট লেন্থে কটা তুমি ওয়েভ পাচ্ছ, কটা ল্যামডা পাচ্ছ, সেটাই হচ্ছে ওয়েভ নাম্বার। ওকে? তাহলে দেখো বাই ডেফিনিশন এটাকে বলা যেতে পারে নাম্বার অফ ওয়েভলেন্থস, নাম্বার অফ ওয়েভলেন্থস পার ইউনিট লেন্থ, সেখানে আমরা জেনারেলি পার সেন্টিমিটারকে কনসিডার করি, নাম্বার অফ ওয়েভলেন্থস পার ইউনিট লেন্থ। আচ্ছা, সেখানে দেখো নিউ বার, এই নিউ বার মানে কি? তাহলে অ্যাকচুয়ালি যেটা নিউ বার হচ্ছে, তাহলে সেটাকে বলা হচ্ছে 1/λ, অর নিউ বার আবার মানে দেখো নিউ বার মানে কি আবার, এই সরি 1/λ মানে কি আবার? 1/λ মানে আবার দেখো নিউ। EAC। আচ্ছা দেখো 1/λ মানে কি আবার? দেখো নিউ বাই সি না? দেখো নিউ বাই সি, তুমি খেয়াল করো এখানে এই যে দুটো ইকুয়েশনকে, এই ইকুয়েশন দুটোকে যদি ইকুয়াল করে দাও, তাই না? তাহলে এইচ মানে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা হয় না? হ্যাঁ, হ্যাঁ দাদা। নিউ ইকুয়াল টু যদি সি বাই ল্যামডা হয়, তাহলে 1/λ কি হলে কি দাঁড়াচ্ছে? নিউ বাই সি। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ দাদা। তাহলে এখানে নিউ বার ইজ ইকুয়াল টু নিউ বাই সি, বা নিউ বার ইকুয়াল টু 1/λ। আচ্ছা, এর ইউনিটটা কি হবে?
ইউনিটটা সবসময় দেখো ইনভার্সে আসবে, তার মানে হ্যাঁ দাদা। সেন্টিমিটার ইনভার্স, মিটার ইনভার্স বা মাইক্রোমিটার ইনভার্স, এইভাবে আমরা লিখতে পারি। কিন্তু অ্যাংস্ট্রম ইনভার্স, ন্যানোমিটার ইনভার্স এইভাবে হয় না, ঠিক আছে? ওই জন্য আমরা ওই ইউনিটগুলো কখনো লিখবো না। কখনো কোথাও দেখেছো অ্যাংস্ট্রম ইনভার্স লেখা আছে? তেমন হতে পারে না। তাই জন্য ওটাকে কনভার্ট করে নিতে হবে সেন্টিমিটার ইনভার্স, মিটার ইনভার্স, মাইক্রোমিটার ইনভার্স। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা একটু আগেই লিখলাম ইকুয়াল টু কি এইচ নিউ না? আচ্ছা, ইকুয়াল টু এইচ নিউ যদি হয় তাহলে নিউ মানে আবার কি? সি সি নিউ বার তো, সি ইন্টু নিউ বার তো নিউ মানে। তাহলে আমরা এখানে লিখতে পারি এইচ সি নিউ বার, লিখতে পারি কিনা? এই যে এখান থেকে এই ইকুয়েশনটাকে খেয়াল করো, নিউ এর জায়গায় আমরা সি নিউ বার লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারছি সেটা হচ্ছে অতএব ই ইজ প্রপোর্শনাল টু নিউ বার, ই ইজ প্রপোর্শনাল টু নিউ বার, তারপরে এনার্জি ইজ প্রপোর্শনাল টু ওয়েভ নাম্বার। ওকে, হ্যাঁ দাদা। ওকে। তাহলে আমাদের এখান থেকে এই কটা টার্ম আমরা জেনে গেলাম যে ওয়েভ নাম্বার কাকে বলে, ওয়েভ লেন্থ কাকে বলে, আর ইয়ে কি বলে, ফ্রিকোয়েন্সি কাকে বলে, ঠিক আছে? আর আরো বাকি কিছু টার্ম টার্ম আছে, যেমন অ্যাম্পলিটিউড, ভেলোসিটি, এগুলো তো জানো। অ্যাম্পলিটিউড মানে কোনটা? অ্যাম্পলিটিউড হচ্ছে যে কোনো একটা ওয়েভের এই যে পিকটা তুমি দেখতে পাচ্ছ, এই পিকের ম্যাক্সিমাম ডিস্টেন্স মানে ম্যাক্সিমাম হাইট। তো ম্যাক্সিমাম হাইট কোনটা হবে? এইটা, এটাকেই বলা হয় অ্যাম্পলিটিউড এ, ঠিক আছে? অ্যাম্পলিটিউড। বা নিচের দিকে গেলে মিনিমাম, যেটা মোর নেগেটিভ যেটা, সেটা। ওকে, ক্লিয়ার সবার কাছে? দাদা স্লাইডটা হ্যাঁ দাদা। একবার হুম, হয়ে গেছে। আচ্ছা, এরপরে এই পার্টটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এই পার্টটা আমাদের হলো বেসিক জিনিসপত্র। এবার আমরা একটা টার্ম পড়বো, একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ওয়েভস। ইন্টেন্সিটি অফ ওয়েভস, যেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল আই। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আমাদের স্পেকট্রা পড়ার ক্ষেত্রে, ইন্টেন্সিটি অফ ওয়েভস। আচ্ছা, ইন্টেন্সিটি মানে কি? বাংলা মানে কি ইন্টেন্সিটি মানে? তীব্রতা। তীব্রতা। তো ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা। তো এই ইন্টেন্সিটি কোন একটা লাইটের ক্ষেত্রে কিভাবে আমরা ইন্টেন্সিটি ব্যাপারটাকে বুঝতে পারি? ইন্টেন্সিটি অফ ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ইন্টেন্সিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝি? সেটা হচ্ছে ধরো লাইট সোর্স থেকে যখন লাইট ছাড়ে সে তো একটা ওয়েভ। তো যখন লাইট সোর্স থেকে লাইটটা বেরোয় তখন একটা তো আর ওয়েভ বেরোয় না, সেখানে নাম্বার অফ লাইট ওয়েভ পাস করে। তো নাম্বার অফ লাইট ওয়েভ যখন পাস করে তখন একটা তারা পর 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 একটা লাইন ধরে প্যারালাল ডাইরেকশনে তারা যায়। তো সেটাকে আমরা যদি একটা ছবি দেখাই, ধরো মনে করো যে এটা একটা আমি এরিয়া নিলাম যেখানে তোমার লাইট ওয়েভ গুলো ধরো মনে করো এরকম ভাবে পাস করছে। লাইট ওয়েভ গুলো পাস করছে, তাহলে এটা যখন এদিক দিয়ে পাস করবে তখন এই দিক দিয়ে গিয়ে এটা এইভাবে বেরিয়ে যাবে। এটা যখন পাস করবে তখন এটা এদিক দিয়ে বা এইভাবে না দেখিয়ে আমরা এরকম ভাবে এখান দিয়ে পাস করে যাবে। এটা অপোজিট দিক দিয়ে এইভাবে দেখাতে পারি। আচ্ছা, এটা যখন যাবে এটা এখান দিয়ে পাস করে যাবে।
এটা যখন এখানে যাবে এটা পাস করে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা স্মল এরিয়া নিলাম যেখান দিয়ে লাইট গুলো পাস হবে। তাহলে কটা ওয়েভ পাস করেছে এখান দিয়ে, কটা সারি? 4টা। তাহলে এখানে 4টে লাইন তুমি দেখতে পাচ্ছ যেটা পাস করছে, একগুচ্ছ লাইন, সেখানে 4টে আছে ধরো এই ছোট এরিয়ার মধ্যে দিয়ে। ছোট এরিয়ার মধ্যে দিয়ে। ওকে, এবার এই এই যে ছোট্ট এরিয়াকে যদি আমি ইউনিট এরিয়া বলি, হ্যাঁ, ইউনিট এরিয়া ধরো 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে বা 1 মিটার স্কোয়ার, তাহলে ইউনিট এরিয়া, এই ইউনিট এরিয়াটার মধ্যে দিয়ে পার ইউনিট টাইমে ঠিক কতগুলো গুচ্ছ এখান দিয়ে পাস করছে, সেটাই হচ্ছে তার ইন্টেন্সিটি। যদি দেখা যায় এই ছোট্ট এরিয়ার মধ্যে দিয়ে 4টের জায়গায় 10টা লাইট ওয়েভ পাস করছে, তাহলে বলা হবে তার ইন্টেন্সিটি কি বেশি না কম? বেশি। বেশি। তার মানে কোনো একটা ইউনিট এরিয়া দিয়ে পার ইউনিট টাইমে যতগুলো লাইট ওয়েভ পাস করে সেটাকেই বলা হয় তার ইন্টেন্সিটি। তাহলে যত বেশি সংখ্যক লাইট পাস করবে তত তার ইন্টেন্সিটি বেশি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি দি অ্যামাউন্ট অফ এনার্জি, ওয়েভ মানেই এনার্জি, দি অ্যামাউন্ট অফ এনার্জি flowing per unit area and per unit time is called the intensity of wave. Intensity of wave. Okay, তারপরে লাইট এনার্জি ডেন্সিটি যত বেশি হবে, যত বেশি বেশি লাইট ওয়েভ পাস করবে একটা ছোট্ট এরিয়া দিয়ে, তত তার ইন্টেন্সিটি বা তীব্রতা তত বেশি হবে। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ, দেখো এবার হচ্ছে যে এর ইউনিট কি হবে বলো? ইউনিট হবে কি? অ্যামাউন্ট অফ এনার্জি ফ্লোয়িং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। তার মানে এটা কি? জুল পার মিটার স্কয়ার। জুল পার মিটার স্কয়ার হয়, তার সঙ্গে আরেকটা কিছু বাদ চলে যাচ্ছে, এনার্জি ফ্লোয়িং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। তার মানে এটা কি? জুল পার সেকেন্ড মিটার স্কয়ার। জুল পার সেকেন্ড মিটার স্কয়ার। ইন্টু মিটার স্কয়ার। তাহলে এটা হবে না? হ্যাঁ। জুল পার মিটার স্কয়ার সেকেন্ড। আচ্ছা, জুল পার সেকেন্ডকে কি বলা হয়? ওয়াট। তাহলে ওয়াট পার মিটার স্কয়ার। ওকে, তাহলে আমরা ইন্টেন্সিটি অফ লাইটকে আমরা বলতে পারি যে অ্যামাউন্ট অফ এনার্জি ফ্লোয়িং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, তার মানে ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, ওয়াট মানে কিসের ইউনিট? পাওয়ার। পাওয়ার। তাহলে আমরা বলতে পারি যে ইন্টেন্সিটি is equal to power per area, or এটাকে আমরা ইউনিটে লিখলাম কি, এনার্জি পার টাইম ইনটু এরিয়া। এটা লিখলাম তো, জুল পার মিটার স্কয়ার সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ দাদা। আচ্ছা, এরিয়া মানে কি আবার? দেখো
এনার্জি, এরিয়া মানে কি ভলিউম পার লেন্থ, তো ভলিউমকে লেন্থ দিয়ে ভাগ করলে এরিয়া বেরোয়। তাহলে হ্যাঁ। আমরা উপরে লেন্থ করে দিলাম আর নিচে ভলিউম করে দেবো, তাহলে টাইম ইন্টু ভলিউম। ওকে, ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ দাদা। আচ্ছা, এবার দেখো লেন্থ পার টাইম, এটাই কি বলা হয়? ভেলোসিটি। ভেলোসিটি, ভেরি গুড। তাহলে এনার্জি পার ভলিউম, এটা পড়ে থাকলো, এনার্জি পার ভলিউম ইন্টু ভেলোসিটি বা স্পিড, এক্ষেত্রে ওয়েভ স্পিড, কারণ সরল রেখায় চলে। তাহলে এটা, তাহলে ইন্টেন্সিটি is equal to energy per volume into speed, ঠিক তো? ঠিক আছে। হ্যাঁ দাদা। আচ্ছা, এবার এই যে ওয়েভ এনার্জি, যেটা হচ্ছে ওয়েভ যেটা তৈরি হচ্ছে, যে তার যে এনার্জি আছে সেটা যে রিলিজ করে, সেটা একটা সিম্পল হারমোনিক মোশনকে ওবে করে। মানে একটা পার্টিকেলের যে সিম্পল হারমোনিক মোশন তোমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়েছো, সেটাকেই ওবে করে, এবং সিম্পলি তার এনার্জিটা হয়, টোটাল এনার্জিটা হয় তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির সঙ্গে সমান, মানে হাফ এমভি স্কোয়ারের সঙ্গে। তাহলে এখানে আমাদের একটা জিনিস বলতে হবে যে দি ওয়েভ এনার্জি comes from the simple harmonic motion of its particles. তাহলে পার্টিকেলসের সিম্পল হারমোনিক মোশনের জন্য যে এনার্জি ওয়েভ তৈরি হচ্ছে, ফলে তার টোটাল এনার্জিটা হবে তার কাইনেটিক এনার্জির সঙ্গে সমান। তাহলে দি টোটাল এনার্জি will equal to the maximum kinetic energy. কাইনেটিক এনার্জি, তাহলে বলতে পারি আমরা এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এটা বলতে পারি এনার্জি, টোটাল এনার্জিটা। আচ্ছা, এবার ওয়েভের ক্ষেত্রে এই ভিটা ইকুয়াল টু আবার এ নিউ, হাফ এম এ নিউ তার স্কোয়ার, কারণ ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু এ নিউ। যেখানে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড অফ দিস ওয়েভ, আর নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে আমরা ভি ম্যাক্সটাকে চেঞ্জ করে এ নিউ করে দিলাম, অ্যামপ্লিটিউড ইন্টু তার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা আগের জায়গায় ফিরে যাই, এনার্জি পার ভলিউম। এনার্জি পার ভলিউম সেটাকে আমরা কি বলবো তাহলে? দেখো, এনার্জি পার ভলিউমকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো? জাস্ট ভলিউম দিয়ে ভাগ করলে এনার্জি পার ভলিউম, তাহলে কি হবে? হাফ, এটা ছিল তো, তাহলে একে ভলিউম দিয়ে ভাগ করলে মাস বাই ভলিউমকে কি বলা হয়? ডেনসিটি। ডেনসিটি। তাহলে ডেনসিটি, আর বাকিটা থাকছে এ নিউ তার স্কোয়ার। এটা পড়ে থাকে না, এনার্জিকে ভলিউম দিয়ে ভাগ করে, তাহলে এটাই দাঁড়াচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার এই ইন্টেন্সিটি যেটা, সেই ইন্টেন্সিটি আই, এই আইটা কি? এনার্জি পার ভলিউম ইনটু ওয়েভ স্পিড। এই যে দেখতে পাচ্ছ, তাহলে ওয়েভ স্পিড মানে কি? তার মানে এবার আমরা কোন ধরনের ওয়েভকে নিয়ে কথা বলছি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিকের ওয়েভের স্পিড কত? সি সি স্পিড অফ লাইট। তাহলে আমরা এখানে জাস্ট আই ইকুয়াল টু লিখতে পারি যে হাফ
রো nu তার স্কোয়ার ইন্টু সি, এটা বলতে পারি কিনা? হ্যাঁ, বলতে পারি তো? হ্যাঁ হ্যাঁ দাদা। তাহলে এটা যদি বলি তাহলে এখানে কি কি জিনিস দাঁড়াচ্ছে? এখানে হয় রো হচ্ছে ডেনসিটি অফ ওয়েভস, এ হচ্ছে অ্যামপ্লিটিউড, আচ্ছা নিউ কি? ফ্রিকোয়েন্সি, আচ্ছা আর কি আছে? সি, স্পিড অফ লাইট। এটা হবে না? ঠিক আছে, লিখে নিয়েছো? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এবার দেখো তো ইন্টেন্সিটির সঙ্গে রিলেশনগুলো কেমন। দেখো আই এর সঙ্গে এর রিলেশনটা কি? এটা না স্কোয়ার তো, আই এর সঙ্গে অ্যামপ্লিটিউডের রিলেশনটা হ্যাঁ দাদা। স্কোয়ার। হ্যাঁ তার মানে অ্যামপ্লিটিউড যত বেশি হবে, মানে ওয়েভটা যত এইরকম হবে, অ্যামপ্লিটিউড বেশি তো নাকি এইটার বেশি? কোনটার অ্যামপ্লিটিউড বেশি? প্রথমটা। প্রথমটার। তো অ্যামপ্লিটিউড যত বেশি হবে তার ইন্টেন্সিটি তত কি হবে বলো? বেশি বেশি হবে। বেশি হবে। ভেরি গুড। আচ্ছা, আর নিউ এর সঙ্গে কি রিলেশন? সেম নিউ স্কোয়ার, প্রপোর্শনাল নিউ স্কোয়ার। তাহলে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, তার মানে ফ্রিকোয়েন্সি মানে কি বলেছে একটু আগে? হ্যাঁ, নাম্বার অফ ওয়েভ পার সেকেন্ড। হ্যাঁ, নাম্বার অফ ওয়েভ পাসেস থ্রু এ পার্টিকুলার পয়েন্ট পার সেকেন্ড, তাই না? এই যে এটা, তো যদি 20 সিপিএস হয় আর 40 সিপিএস হয় তাহলে কোনটা বেশি ইন্টেন্সিটি তৈরি করবে? 40 সিপিএস। 40 40 সিপিএস। তাহলে যত ফ্রিকোয়েন্সি বাড়বে, মানে যত ফাস্টার মুভ করবে তত কি হবে? তার এটা বেশি হবে, মানে তোমার ইন্টেন্সিটি বেশি হবে। ইন্টেন্সিটি। এবার দেখো অবভিয়াসলি তুমি খেয়াল করো, যদি এই ওয়েভটা তৈরি হয়, হ্যাঁ, তো এই ওয়েভটা যদি তৈরি হয় তাহলে এ তো ল্যামডা কি ছোট তো, হ্যাঁ? হ্যাঁ দাদা। হ্যাঁ তো ল্যামডা যদি ছোট হয় তাহলে ও খুব ফাস্ট, মানে একটা সেকেন্ডে সে একটা পার্টিকুলার পয়েন্ট পাস করবে বেশি বেশি না, নাকি এটা বেশি পাস করবে? প্রথমটা বেশি পাস করবে। বেশি পাস করবে। তাহলে অটোমেটিক্যালি দেখো অ্যামপ্লিটিউড বেশি হলে তার কিন্তু ইন্টেন্সিটি বেশি হচ্ছে, বা ফ্রিকোয়েন্সি টানলেও যদি বলো তাহলে ফ্রিকোয়েন্সি বাড়লে কিন্তু তোমার এটা বাড়ছে, ইন্টেন্সিটি বাড়ছে। আর আরেকটা হচ্ছে লাস্ট কি হয়েছে, আরেকটা জিনিস কি হচ্ছে, নিউ এর সঙ্গে রিলেশনটা কি? রোয়েশ। এই রো এর সঙ্গে প্রপোর্শন। প্রপোর্শনাল। রোটা কি রিপ্রেজেন্ট করছে? ডেনসিটি। ডেনসিটি অফ Density of ওয়েভ, waves। মানে একটা ওয়েভে কত ডেনসিটি আছে, কত ডেন্স। তার মানে এখানে যদি আরো কটা লাইন আমি টানতে পারতাম এখানে, তাই না, আরো যদি লাইন এখানে পাস করতো তাহলে তার ডেনসিটি বাড়তো না কমতো? এই এরিয়াটাকে ফিক্স রাখলাম, বাড়তো intensity। রাখতাম, তাহলে ডেনসিটি বেড়ে যেত, তার ইন্টেন্সিটি কিন্তু বেড়ে যেত। দেখবে তোমরা খেয়াল করো, এখন ওই একটা কনসেপ্ট আছে ডিফিউজার, দেখবে লাইট ডিফিউজার, দেখবে ইন্টেরিয়ার ডিজাইন যারা করে তারা এই ব্যাপারটা তারা খুব খেয়াল করে, বা যারা অ্যাকচুয়ালি যারা ওই ক্যামেরা যারা করে আর কি বিভিন্ন অনুষ্ঠানে, তারা দেখবে একটা ডিফিউজার ইউজ করে। দেখবে যে যেখানে ক্যামেরা করে তার তার পিছনে দুটো ছাতা লাগিয়ে দেয়, ছাতা লাগিয়ে দিয়ে তার পিছনে লাইট দেয়। এটা কেন দেয়? ডিফিউজার মানে কি করে সেটা, কে লাইটটাকে কি করে? ডিফিউজ করে। ডিফিউজ মানে কি? হ্যাঁ, ডিফিউজ মানে ব্যাপ্তি, মানে ছড়িয়ে দেওয়া। তো একটা লাইট যখন ফেলা হয় তখন কি হয়, সে একটা ধরো একটা লাইট বাল্ব জ্বলছে, সে একটা পার্টিকুলার ডাইরেকশনে সে লাইটটা বেশি ছড়ায়। কিন্তু আমি যখন ফটো শুট করবো তখন কি হবে, তো আমার লাইটটা হোমোজিনিয়াস হতে হবে, তাহলে সব জায়গাটা সমান লাইটটা যেন ছড়ায়। তো যদি পার্টিকুলার ডাইরেকশনে লাইটটা যায় তাহলে সেখানে ডেনসিটিটা কি আছে, বেশি না কম? একটা পার্টিকুলার টর্চ লাইট, তাহলে সে সোজা পথে লাইট তৈরি করবে।
তাহলে সেখানে কি হবে, সে ওই ডাইরেকশনে সে তার ডেনসিটিটা বেশি, সব আলোক রশ্মিগুলো ওই ওই লেন্থ বরাবর যাচ্ছে। এবার আমি যদি তার ডিফিউজার লাগিয়ে দিই তাহলে কি হবে, লাইটটাকে সে ছড়িয়ে দেবে, তাহলে রশ্মিগুলোকে চারিদিকে ছড়িয়ে দেবে, তাহলে ডেনসিটি বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে, কমে যাবে, কমে যাবে। তাহলে লাইটের ইন্টেন্সিটি বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। কমে যাবে। কমে যাবে। তো লাইটের ইন্টেন্সিটি কেন কমে যাবে, কারণ পার্টিকুলার ডাইরেকশনে যদি ফেলা হতো তাহলে দেখবে সেই পার্টিকুলার দেওয়ালে তোমার লাইটটা বেশি জোরালো দেখাতো, বাকিগুলো অন্ধকার। কিন্তু যখন তুমি ডিফিউজ করে দেবে তখন যেহেতু ও ছড়িয়ে যাচ্ছে লাইটটাকে, একই লাইট, অ্যামাউন্ট অফ লাইট একই, অ্যামাউন্ট অফ এনার্জি কনস্ট্যান্ট, কিন্তু সেটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরে সেই লাইটটা কিন্তু চারিদিকে হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে থ্রু ডিফিউশন। এবার এই ডিফিউজ যখনই করছো তুমি তখন কিন্তু পার্টিকুলার ডাইরেকশনে কিন্তু তার ডেন্সিটিটা কমে গেল, তাহলে ডেন্সিটিটা কিন্তু ছড়িয়ে গেল, তার মানে তার ইন্টেন্সিটি কি হয়ে যাবে, কমে যাবে। ওকে, তার মানে তুমি পার্টিকুলার একটা এরিয়াতে তুমি যত নাম্বার অফ ইয়ে করবে, মানে ওয়েভ পাঠাবে বা ডেন্সিটি যত বেশি পাঠাবে তার ইন্টেন্সিটি তত বাড়বে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিটির প্রশ্ন। আচ্ছা বেশ, তাহলে আমাদের ফান্ডামেন্টাল যে জায়গাটা, সেই জায়গাটা আমরা মোটামুটি আমরা একটু ক্লিয়ার করলাম আর কি, যে ইন্টেন্সিটি ব্যাপারটা কি এবং সেটা কিসের সঙ্গে সঙ্গে সম্পর্কযুক্ত। সেখানে আমরা দেখলাম অ্যামপ্লিটিউডের সঙ্গে সম্পর্কযুক্ত, অ্যামপ্লিটিউড, ওয়েভের অ্যামপ্লিটিউড বাড়লে ইন্টেন্সিটি বাড়বে, তারপর ফ্রিকোয়েন্সি বাড়লে ইন্টেন্সিটি বাড়বে, আবার তোমার ডেন্সিটি বাড়লে ইন্টেন্সিটি বাড়বে। ওকে, এবার এই ইন্টেন্সিটি নিয়ে এত কথা কেন বলছি, কারণ আমরা সবাই জানি, তোমরা অলরেডি পড়েছো, তোমরা ল্যাম্বার্ট বিয়ার্স ল কি পড়েছো? ল্যাম্বার্ট হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ল্যাম্বার্ট বিয়ার্স ল পরে ফটোকেমিস্ট্রি পড়া হয়েছে তাই তো কিছুটা? আচ্ছা, না ফটোকেমিস্ট্রি দাদা, এনএমআর এ পড়েছি, এনএমআর এ ফটোকেমিস্ট্রি। এমনি ফিজিক্যালে ফটোকেমিস্ট্রি পড়া হয়নি তাই তো? না না। ভেরি গুড, তাহলে খুবই ভালো, তাহলে আমি একেবারে প্রথম থেকে শুরু করতে পারবো। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে ইন্টেন্সিটি নিয়ে কেন এত কথা বলছি, কারণ এই ইন্টেন্সিটির উপরেই টোটাল অ্যানালিটিক্যাল এক্সপেরিমেন্ট বা স্পেকট্রোস্কোপিক এক্সপেরিমেন্টগুলো দাঁড়িয়ে রয়েছে, কারণ লাইট মানেই তার ইন্টেন্সিটি নিয়ে কথা বলতেই হবে। তো আমরা এই ইন্টেন্সিটি যে ব্যাপারটা বুঝলাম এতক্ষণ পর্যন্ত, সেটাকে এবার আমি ব্যবহার করব স্পেকট্রোস্কোপিতে। আচ্ছা, হেডিং দাও, laws relating to absorption of radiation. ওকে, ঠিক আছে, laws relating to absorption of radiation. লিখেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ, আচ্ছা, দেখো, ধরো মনে করো একটা আমি স্যাম্পেল নিলাম, হ্যাঁ, এরকম একটা কাঁচের একটা কিউভেট থাকছে, দেখবে তোমরা যদি প্র্যাকটিক্যাল করো দেখবে এই প্র্যাকটিক্যালটা তোমাদের আছে। এরকম একটা কাঁচের কিউভেট বলে এটাকে, খুব স্বচ্ছ কাঁচ। এই কাঁচের মধ্যে, কিউভেটের মধ্যে কি করা হয় না, স্যাম্পেল ভরে দেওয়া হয়। তোমরা বিএসসিতে এই প্র্যাকটিক্যালটা করতে পারবে সব, মানে এবং এমএসসিতেও ফিজিক্যালে এই প্র্যাকটিক্যালটা থাকবেই। আচ্ছা, তো এরকম একটা স্যাম্পেল এখানে ভরে দেওয়া হয় কাঁচের পাত্রের মধ্যে, ছোট্ট পাত্র। যে কিউভেট, এটাকে কিউভেট বলা হয়, সিইউভিইটি, কিউভেট। এই পাত্রের এই ধরো লেন্থটা, এদিক থেকে এই লেন্থটা হচ্ছে, আমি এল লিখছি, তাহলে এটা লেন্থ। এবার এর মধ্যে কি দেওয়া হয়েছে, স্যাম্পেল দেওয়া হয়েছে, স্যাম্পেল ভরা আছে। কি হচ্ছে না, তুমি এদিক থেকে একটা লাইট সোর্স পাস করাচ্ছ, এদিক দিয়ে লাইট সোর্স পাস করাচ্ছ। লাইট সোর্স এখান থেকে পাস করাচ্ছ। যে লাইট সোর্সটা তুমি এখান থেকে ছাড়ছো তার ইন্টেন্সিটি ধরে নিচ্ছি আমি I0। হ্যাঁ, তুমি লাইট সোর্স থেকে যে লাইটটা ছাড়ছো তার ইন্টেন্সিটি I0।
ওকে, আচ্ছা, এবার যখন স্যাম্পেলের মধ্য দিয়ে ওটা পাস করলো, পাস করার পরে এদিক দিয়ে যখন ট্রান্সমিট হচ্ছে, সেই লাইটটা ধরো এইরকম ভাবে পাস হচ্ছে। তাহলে তুমি কটা রশ্মি ছেড়েছো দেখতে পাচ্ছ ছবিতে আমি? 4টে, হ্যাঁ, কিন্তু ট্রান্সমিট হচ্ছে কটা? 2টো। হ্যাঁ, তাহলে বাকি দুটো গেল কোথায়? স্যাম্পল অ্যাবজর্ব করেছে। স্যাম্পল অ্যাবজর্ব করেছে। তাহলে স্যাম্পল যদি অ্যাবজর্ব করে, তাহলে দেখো এই স্যাম্পেলের, এই যে স্যাম্পেলের মধ্য দিয়ে আমি 4টে পাস করিয়েছিলাম, এখন 2টো বেরোচ্ছে। তাহলে এখন এর ইন্টেন্সিটি আগের তুলনায় কমে যাবে না বেড়ে যাবে? তাহলে ধরো যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আইটি, ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি, আইটি। তাহলে এখন আইটি বড় না I0 বড়, কোনটা বড় হবে? I0। I0 বড় হবে। কেন? ডেন্সিটি বেশি তাই। ডেন্সিটি। তাহলে আমরা একই এরিয়ার মধ্যে দিয়ে পাস করালাম, প্রথমে 4টে ওয়েভকে আমি পাস করিয়েছি, মানে ডেন্সিটি হাই, কিন্তু লাস্টে ওই একই এরিয়া দিয়ে 2টো লাইট ট্রান্সমিট হচ্ছে, তাহলে ডেন্সিটি কমে গেল না বেড়ে গেল? ডেন্সিটি কমে গেল। কমে গেল। হ্যাঁ, ডেন্সিটি কমে গেল। তাহলে ডেন্সিটি যখন কমে গেল, ডেন্সিটির সঙ্গে ইন্টেন্সিটির কি রিলেশন? প্রপোর্শনাল। প্রপোর্শনাল। Proportional. ইন্টেন্সিটি অফ লাইট কি হলো? বাড়বে। বাড়বে। ইন্টেন্সিটি অফ লাইট কি হবে? আইটি কমে যাবে। কমে যাবে। তাহলে হ্যাঁ। I0 থেকে আইটি, ডেন্সিটি কমে গেল মানে ইন্টেন্সিটি কমে গেল, তাই না? আমার এই যে টোটাল, আমার ধরো এইটা আমার এরিয়া, এই এরিয়াটুকুর মধ্যে দিয়ে 4টে ওয়েভ যাচ্ছিল, এখন এই সেম এরিয়ার মধ্যে দিয়ে এইটুকু এরিয়ারই আমি ধরে নিয়েছি এখানে 2টো যাচ্ছে, তাহলে এখন ডেন্সিটি কমে গেল না? তো ডেন্সিটি কমে গেলে ইন্টেন্সিটি কমে যাবে, তাহলে আইটি অবশ্যই I0 থেকে ছোট হবে, তাই না? আচ্ছা, তাহলে যেটা হচ্ছে I0 সেটা হচ্ছে আমি কি করেছি, ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, আর আইটিটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট। তাহলে এই যে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট আর ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট, এই দুজনের যদি বিয়োগফল করি, তাহলে বিয়োগফলটা কোথায় গেছে? I0 মাইনাস আইটি হচ্ছে স্যাম্পল যেটা অ্যাবজর্ব করেছে। স্যাম্পল অ্যাবজর্ব করে নিয়েছে, তাহলে বাকিটাকে সে ছেড়ে দিয়েছে। তাহলে এখানে আমরা ডেফিনেশন বলতে পারি, দি ফেনোমেনা in which a part of radiation is held up by a medium is called absorbance. তারপরে দেখো, তুমি যা লাইট দিচ্ছ তার একটা পার্ট স্যাম্পল অ্যাবজর্ব করে নিচ্ছে, তাহলে এই ঘটনাটাকে বলা হয় অ্যাবজর্বেন্স। তাহলে লাইট যে অ্যাবজর্ব করে নিচ্ছে সেই ঘটনাটাকে বলা হয় অ্যাবজর্বেন্স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এই I0 যেটা ইনসিডেন্ট লাইট মাইনাস আইটি যেটা ট্রান্সমিটেড লাইট, এটা ইকুয়াল টু যদি আমি আই বলি, তাহলে আইটা কি? অ্যাবজর্বেন্স। অ্যাবজর্বেন্স না, ঘটনাটাকে অ্যাবজর্বেন্স বলা হয়, এই পুরো ঘটনাটাকে অ্যাবজর্বেন্স বলা হয়, কিন্তু এই আইটা হচ্ছে ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ব লাইট বাই স্যাম্পল, তাই না? হ্যাঁ, এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যাবজর্বেন্স। ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ব লাইট বা ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ব লাইট বাই স্যাম্পল। তাহলে I0টা কি? I0 ইনসিডেন্ট রে। ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। আচ্ছা, আইটিটা কি? ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড। ট্রান্সমিটেড লাইট।
ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট, আর আইটা হচ্ছে ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ব লাইট। ঠিক আছে, তো যত অ্যাবজর্বড হবে ট্রান্সমিটেড কি হবে? কমে যাবে। কমে যাবে। কমে যাবে, তার মানে যত অ্যাবজর্ব করে নেবে স্যাম্পল তত ট্রান্সমিশন কম হবে। তো এবার স্যাম্পল টু স্যাম্পল ডিপেন্ড করবে সেটা কতটা অ্যাবজর্ব করবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে কোনো একটা স্যাম্পল ঠিক ইনসিডেন্ট লাইটের থেকে ঠিক কতটা অ্যামাউন্ট সে অ্যাবজর্ব করবে আর কতটা সে ট্রান্সমিট করবে, এটা আমি কি করে বুঝবো? ঠিক আছে, কোনো একটা লাইট আমি স্যাম্পলের মধ্যে দিয়ে পাস করালাম, ঠিক তার কত পোর্শন সে অ্যাবজর্ব করে নেবে আর ঠিক কত পোর্শন সে ছেড়ে দেবে, সেটা আমি কি করে বুঝবো অ্যাকচুয়ালি? তো সেটা বোঝার জন্য আমাদের কাছে দুটো ল আছে। একটা ল হচ্ছে ল্যাম্বার্ট ল, আর একটা হচ্ছে বিয়ার্স ল। এই ল্যাম্বার্ট ল অ্যান্ড বিয়ার্স ল দুটোকে কম্বাইন করে ল্যাম্বার্ট বিয়ার্স ল করা হয়েছে। সেই ল্যাম্বার্ট বিয়ার্স ল দুটো আলাদা আলাদা ল, দ্যাটস জাস্ট কম্বিনেশন, ল্যাম্বার্ট বিয়ার্স ল। এই ল্যাম্বার্ট বিয়ার্স ল থেকে আমরা জাস্ট বলতে পারি যে কোন একটা স্যাম্পলের মধ্যে যদি আমি কোন একটা লাইট পাস করাই, তার ইন্টেন্সিটি যদি I0 হয় এবং ট্রান্সমিশন যদি IT হয়, তার অ্যাবজর্পশন যদি I হয়, তাহলে এই আইটা ঠিক কতটা, মানে I0 ঠিক কত পার্সেন্ট বা ঠিক কত পোর্শন সে অ্যাবজর্ব করে নিচ্ছে বা কত পোর্শন সে ট্রান্সমিট করে দেবে, সেটা ঠিক হবে এই ল্যাম্বার্ট বিয়ার্স ল অনুযায়ী। ঠিক আছে, তার মানে আমরা ল্যাম্বার্ট বিয়ার্স লটা কেন পড়ব? কারণ হচ্ছে টু চেক হাউ মেনি অ্যামাউন্ট অফ বা হাউ মাচ অ্যামাউন্ট অফ লাইট ইজ অ্যাবজর্বড বাই দি স্যাম্পল, কতটা স্যাম্পল অ্যাবজর্ব করলো সেটা বোঝার জন্য আমাকে ল্যাম্বার্ট বিয়ার্স লটা পড়তে হবে। তো প্রথমে আমরা যেটা লিখে নেব সেটা হচ্ছে যে কি পড়বো আমরা? আমরা পড়বো how much amount of incident light will actually be absorbed and what fraction will be transmitted can be obtained from ল্যাম্বার্ট বিয়ার্স ল। এই ল্যাম্বার্ট বিয়ার্স ল থেকে আমরা এটা ডিটারমাইন করব যে ইনসিডেন্ট লাইটের ঠিক কত ফ্র্যাকশন অ্যাবজর্ব হবে আর কোনটা কতটা ট্রান্সমিট হবে। ওকে, প্রথমে আমরা পড়ব ল্যাম্বার্ট ল। প্রথমে পড়ব ল্যাম্বার্ট ল। ঠিক আছে, আমরা বলেছি দুটো ল, ল্যাম্বার্ট ল অ্যান্ড বিয়ার্স ল, দুটো লকে কম্বাইন করে ল্যাম্বার্ট বিয়ার্স ল, তারপর আমরা লাস্টে করব। ঠিক আছে, হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা কি জিনিসটা আমরা আগে ব্যাপারটা বুঝি। হ্যাঁ, ভালো করে শুনবে। ধরো আমি একটা পিওর সাবস্টেন্স নিলাম, কনসিডার এ পিওর সাবস্টেন্স, কোন একটা পিওর সাবস্টেন্সকে আমি নিলাম, পিওর সাবস্টেন্স। আচ্ছা, এবার পিওর সাবস্টেন্সকে এরকম একটা লেন্থ অফ এরকম একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে দিলাম। হ্যাঁ, এবার এই কাঁচের পাত্রেকে আমি জাস্ট কয়েকটা ভাগে ভাগ করলাম, ধরো আমি তিনটে ভাগে ভাগ করলাম, সমান তিনটে ভাগে ভাগ করলাম, সমান তিনটে ভাগে, যদি আমার ছবিতে সমান হয়নি,
কিন্তু আমি সমান 3টে ভাগে ধরো ভাগ করলাম। হুম, আচ্ছা, প্রত্যেকটা লেন্থ আমি ধরে নিলাম এল, ইকুয়াল লেন্থ বলেছি, তাহলে প্রত্যেকটাই হচ্ছে এল এল। ওকে, আচ্ছা, প্রত্যেকটা যদি এল হয়, এবার এর মধ্যে স্যাম্পেল ভরা আছে কাঁচের পাত্রে। এবার আমি কি করছি, এই দিক থেকে আমি ইনসিডেন্ট লাইটটাকে ছাড়ছি, যার ইন্টেন্সিটি হচ্ছে I0। ঠিক আছে, I0 ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, I0 কে পাস করাচ্ছে। সে কি করবে, এই কাঁচের পাত্রে যে স্যাম্পেল আছে স্যাম্পেলের মধ্য দিয়ে পাস করবে, করে আলটিমেটলি কি হবে, এখান দিয়ে পাস হয়ে যাবে। ঠিক কি না? বুঝতে হ্যাঁ পারছো? দাদা। আচ্ছা, এবার ধরো আমরা কি বললাম, যে এর মধ্যে যে স্যাম্পেলগুলো ভরা রয়েছে সেই স্যাম্পেলটা কি করবে, এই লাইটের কিছু পোর্শন সে কি করবে, অ্যাবজর্ব করে নেবে না, কিছু পোর্শন হ্যাঁ অ্যাবজর্ব করে নেবে, আর বাকিটাকে কি করবে, সে ছেড়ে দেবে। ধরো সে এইখানে এই যে এল লেন্থে যেটুকু স্যাম্পেল আছে, এইটুকু, এই যে প্রথম এই পার্টটার মধ্যে যে স্যাম্পেলটা আছে, এই স্যাম্পেলটা ধরো মনে করো এই ইনসিডেন্ট লাইটের 50%কে খেয়ে নিয়েছে। তাহলে 50% খেয়ে নিলে যখন এখান দিয়ে এটা পাস হবে, তাহলে কতটা পাস হবে? 50% বাকি। হ্যাঁ, 50 মানে কি, I/2, I0/2, হ্যাঁ দাদা। I0/2 পাস হবে। এবার দেখো এইটার লেন্থ কত, এল, তাহলে পরেরটার লেন্থ কত বলেছি, পরেরটাও কি এল? তো প্রত্যেকটা ঘরই তো একই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রথমটা যদি 50% খায়, এখন দ্বিতীয়টার জন্য ইনসিডেন্ট লাইট কতটা, 50%। I0/2। হ্যাঁ। I0/2, ও I0/2 পাচ্ছে সেকেন্ড ওয়ানটা এটা, তাহলে সেকেন্ড ওয়ান সে ইনসিডেন্ট লাইট পাচ্ছে I0/2। এবার সেকেন্ড লাইটও কি করে, 50% অ্যাবজর্ব করে, কারণ একই এরিয়া একই স্যাম্পেল, তার মানে সবসময় স্যাম্পেল হচ্ছে সে 50% করে অ্যাবজর্ব করে। তার মানে I0/2 যদি এবার এখান দিয়ে পাস করে, তাহলে এইখান দিয়ে পাস করবে কতটা, তার অর্ধেক, I0/4। তাহলে থার্ড ওয়ান তার উপর ইনসিডেন্ট কতটা হচ্ছে, I0/4। তাহলে সে ট্রান্সমিট করবে কতটা, I0/8। I0/8। এইভাবে সে পাস করে যাবে। ঠিক না? বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে একটা ল বা রুল তৈরি হচ্ছে, সেটা কি কি তৈরি হচ্ছে, যে ইকুয়াল লেন্থ অফ এ পিওর লাইট অ্যাবজর্বিং সাবস্টেন্স অ্যাবজর্ব ইকুয়াল ফ্র্যাকশন অফ ইনসিডেন্ট লাইট। যদি আমি লেন্থটাকে একই রাখি সবার, তাহলে সবাই একই অ্যামাউন্টে লাইট অ্যাবজর্ব করবে, একই ফ্র্যাকশনে লাইট অ্যাবজর্ব করবে, একই ফ্র্যাকশন, তাই তো? যদি ও 1/2 অ্যাবজর্ব করছিল, তার পরেরটাও 1/2 অ্যাবজর্ব করবে, তারপরেরটাও 1/2, মানে যা তুমি ইনসিডেন্ট করবে তার অর্ধেক সে খেয়ে নেবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তাহলে যদি বলা হয় যে 30% অ্যাবজর্ব করে, তারপরে 1/3 অ্যাবজর্ব করে, তাহলে প্রথমে I0 যখন দেবো, তাহলে প্রথমটার থেকে পাস হবে কতটা, I0/3। I0/30% অ্যাবজর্ব করে, তাহলে 70% সে রিলিজ করবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 70%। 0.7I0, তাই তো? আবার দ্বিতীয়টা কি করবে, 0.7I0 30% অ্যাবজর্ব করবে, থার্ড ওয়ান আবার তার 30% অ্যাবজর্ব করবে, ফোর্থ ওয়ান তার 30% অ্যাবজর্ব করবে। তার মানে ব্যাপার হচ্ছে যে কোনো একটা স্যাম্পেলকে যদি আমি ইকুয়াল লেন্থে ভাগ করি, তাহলে প্রত্যেকটা লেন্থ সমান ফ্র্যাকশন অ্যাবজর্ব করে ইনসিডেন্ট লাইটের। এটা হচ্ছে ফার্স্ট রুল। তাহলে এখান থেকে যে প্রথম যে কমেন্ট যেটা আমরা করব সেটা হচ্ছে যে ইকুয়াল লেন্থ অফ এ পিওর light absorbing species light absorbing substance absorb equal fraction of
incident light, equal fraction of incident light। তার মানে সবাই ইকুয়াল ফ্র্যাকশন 50% 50% 50% করে অ্যাবজর্ব করবে, যা ইনসিডেন্ট হবে তার 50% অ্যাবজর্ব করে নেবে। I0/2 কে 50% করলে I0/4 হয়, I04 কে 50% করলে I0/8 হয়, অ্যান্ড সো অন। ঠিক আছে, বুঝতে পারছো? লিখেছো এই পর্যন্ত? হ্যাঁ দাদা। আচ্ছা, যদি এলটাকে ডাবল করে দিই তাহলে 50%-এর জায়গায় কি হয়ে যাবে? বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে সেক্ষেত্রে। অ্যাবজর্পশন বেড়ে যাবে না কমে যাবে? ও না, বেড়ে যাবে। হ্যাঁ, এলটাকে বাড়িয়ে দিলে বেড়ে যাবে। তাহলে একটা লেন্থ এতটা নিলাম, সে যতটা অ্যাবজর্ব করবে, এতটা করলে কি তার অ্যাবজর্পশন বাড়বে না কমবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। সিম্পলি দেখো, ধরো আমি এইটুকু লেন্থ যদি দেখি, দেখো দাঁড়াও, এইটুকু লেন্থ যদি দেখি তাহলে সে কতটা অ্যাবজর্ব করছে? I0/2 অ্যাবজর্ব করছে। I0/2। কিন্তু আমি যখন এখান থেকে এইটা ধরবো তাহলে সে অনেকটা অ্যাবজর্ব করছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তারপরে I0/8 পাস করছে। তারপরে মানে I0/8 পাস করছে মানে 8 ভাগের মানে 1 ভাগ পাস করছে। তার মানে 8 ভাগের না 1/8 পাস করছে, তাহলে 7/8 খেয়ে নিচ্ছে, তাই না? তাই তো দাঁড়াচ্ছে। হ্যাঁ দাদা, হ্যাঁ 7/8 অ্যাবজর্ব। হ্যাঁ, তার মানে যত তুমি লেন্থ বাড়িয়ে দেবে তত কি হবে? অ্যাবজর্পশন কি হয়ে যাবে? বাড়বে। তার মানে পাথ লেন্থ এখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই যে আগে যে করলাম আমরা, এখানে যে এলটা, এই এলটা যদি বাড়িয়ে দিতাম তাহলে আইটিটা কমে যেত না বেড়ে যেত? কমে যেত আইটি। আইটি কমে যেত, কারণ কমে যেত। অ্যাবজর্পশন বেড়ে যেত, তাই না? দেখো, তাহলে আমরা এখানে জিনিসটার লটাকে কিভাবে তৈরি করতে পারি? এটা হচ্ছে রেট অফ ডিক্রিজ of intensity, rate of decrease of intensity with respect to path length, সেটা কি বলা হবে? দেখো, ডিক্রিজ অফ ইন্টেন্সিটি উইথ রেসপেক্ট টু পাথ লেন্থ। যদি স্মল ডিক্রিজ ইন ইন্টেন্সিটি ডিআই হয় তাহলে ডিক্রিজ ইন ইন্টেন্সিটি মানে কি? মাইনাস ডিআই। ডিক্রিজ ইন ইন্টেন্সিটি উইথ রেসপেক্ট টু পাথ লেন্থ মানে ডিএল। এটাকেই বলা যাবে কি? ডিক্রিজ অফ ইন্টেন্সিটি উইথ রেসপেক্ট টু পাথ লেন্থ। এটা দেখো অলওয়েজ কি হবে? একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হবে না, সরি কনস্ট্যান্ট কোয়ান্টিটি হবে না, মানে ব্যাপারটা হচ্ছে যে লেন্থটা যত বাড়াবো তত কি হবে? ডিক্রিজ ইন ইন্টেন্সিটি সেটা তত কমবে, মানে তত বেশি ডিক্রিজ করবে, ইন্টেন্সিটি তত বেশি ডিক্রিজ করবে, তার মানে তত বেশি খেয়ে নেবে সে। যত লেন্থ বাড়াবো তত অ্যাবজর্ব বেশি হয়ে যাবে, তাহলে ইন্টেন্সিটি কমিয়ে ফেলবে সে। এবার তুমি যত দেখো, যত ইন্টেন্সিটি বাড়াবে, মানে ইনিশিয়াল ইন্টেন্সিটি যত বাড়াবে তত অ্যাবজর্পশন তত বাড়বে। তুমি খেয়াল করো একটা, ধরো মনে করো এখানে তুমি 100 ভ্যালুটা আমি ধরলাম 100, তাহলে এই I0/2 মানে কত? 50 তো? হ্যাঁ দাদা। I0/4 মানে কত? 25। 25। এটা কত? 12.5। আচ্ছা, এখানে 100 থেকে 50 সে ট্রান্সমিট করেছে, তাহলে অ্যাবজর্ব করেছে কতটা? অ্যাবজর্ব করেছে কতটা? 50। আচ্ছা, এখানে অ্যাবজর্ব করেছে কতটা? 25। এখানে অ্যাবজর্ব করেছে কতটা? 12.5। তাহলে অ্যাবজর্পশন কমছে না বাড়ছে? কমে যাচ্ছে অ্যাবজর্পশন। কমে যাচ্ছে। তাহলে অ্যাবজর্পশন কেন কমে যাচ্ছে? কারণ ইনসিডেন্ট লাইটটা দেখো, প্রথমে আমি I0 দিয়েছিলাম, তারপর ইনসিডেন্ট লাইটটা কত? I0/2, তারপর ইনসিডেন্ট লাইটটা কত? I0/4, তারপর ইনসিডেন্ট লাইটটা কত? I0/8। ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি কি হচ্ছে? কমছে না? হ্যাঁ দাদা। মানে প্রথম ঘরটা সে পাচ্ছে I0 ইনসিডেন্ট, দ্বিতীয় ঘর পাচ্ছে I0/2, তৃতীয় ঘর ইনসিডেন্ট পাচ্ছে I0/4, চতুর্থ ঘর পাচ্ছে I0/8। তাহলে ওর উপর যে লাইটটা পড়ছে স্যাম্পলের উপরে সেটা ক্রমশ কমছে তো ডান দিকে যত যাচ্ছি।
তাহলে ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি কমছে, তাহলে অ্যাবজর্বেন্সও কমছে কি দেখো তো। অ্যাবজর্ব ইন্টেন্সিটি অফ অ্যাবজর্বিং লাইট, প্রথমে অ্যাবজর্ব হ্যাঁ দাদা কমে যাচ্ছে। তারপর 25, তারপর 12.5 অ্যাবজর্ব করছে। তার মানে দেখো ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট যত কমবে অ্যাবজর্বেন্স তত কমবে, ঠিক কি না? হ্যাঁ দাদা। তাহলে এখান থেকে আমরা ল খাড়া করতে পারি এরকম, কি খাড়া করতে পারি, কি বলতে পারি, যে এই যে কতটা অ্যাবজর্ব করবে সেটা ডিপেন্ড করছে কিসের উপরে, কতটা ইনসিডেন্ট লাইট আমি দিচ্ছি, ঠিক না? ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি যত বেশি হবে অ্যাবজর্বেন্স তত বেশি হবে। তাহলে এখান থেকে রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি উইথ রেসপেক্ট টু পাথ লেন্থ ইজ proportional to intensity of light. লাইটের ইন্টেন্সিটি যত বাড়বে তত অ্যাবজর্বেন্সও বাড়বে। প্রথমটায় অ্যাবজর্বেন্স সবচেয়ে বেশি হয়েছে, দ্বিতীয়টায় কমে গিয়েছে কারণ ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট কমে গিয়েছে, তৃতীয়টায় আরো কম, চতুর্থটায় আরো কম। যত ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইটের তীব্রতা যত বাড়বে তত অ্যাবজর্বেন্স বাড়বে, বা ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ব লাইট তত বেড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন করতে পারি যে মাইনাস ডিআই বাই ডিএল ইজ প্রপোর্শনাল টু কি, আই, তাই না? ঠিক না? হ্যাঁ দাদা। ইন্টেন্সিটি যত তুমি বাড়াবে তত তোমার অ্যাবজর্বেন্স বাড়বে। আচ্ছা, এবার এটাকে জাস্ট উল্টে দিলে কি হয়, আইটাকে যদি এদিকে নিয়ে আসি আর ডিআইটাকে যদি ওদিকে নিয়ে আসি তাহলে স্টেটমেন্টটা আরেকটু চেঞ্জ হয়ে যায়। তাহলে হয়ে যায় ডিআই বাই আই ইজ প্রপোর্শনাল টু ডিএল, হয় না? আইটাকে এদিকে নিয়ে, তাহলে আমরা সেটাকে স্টেটমেন্ট বলবো ডিআই বাই আই মানেটা কি, ফ্র্যাকশন অফ লাইট, তাই না? ডিআই বাই আই ফ্র্যাকশন অফ লাইট, যতটা তুমি দিচ্ছ আর সে ততটা খেয়ে নিচ্ছে, দ্যাট ইজ ফ্র্যাকশন অফ লাইট অ্যাবজর্বড। তাহলে ফ্র্যাকশন of light absorbed by a pure light absorbing species is proportional to the path length. Proportional to path length কি দাঁড়াচ্ছে, মাইনাস ডিআই বাই আই ইজ প্রপোর্শনাল টু ডিএল, জাস্ট এদিক ওদিক করে দিলাম, তাই তো? তার মানে একটা লাইট তুমি ছাড়ছো, সে লাইটের কত ফ্র্যাকশন সে অ্যাবজর্ব করবে সেটা তার পাথ লেন্থের উপর ডিপেন্ড করছে, যেটা একটু আগেই আমরা বলছিলাম না, দেখে নিয়েছো? দেখো। আচ্ছা, ধরো মনে করো এই একটা স্যাম্পেল আর আরেকটা স্যাম্পেলের তার লেন্থটা হচ্ছে এই রকম, কোনটা লেন্থ বেশি? তাহলে এখানে একটা স্যাম্পেল আছে আর এখানে একটা স্যাম্পেল আছে, ঠিক আছে? তাহলে এবার এটা, আচ্ছা এবার দেখো এখান থেকে মনে করো আমি 3টে লাইট ছাড়ছি, হ্যাঁ 3টে লাইট ছাড়ছি। এবার এখানেও আমি 3টে লাইট দিয়েছি, ইনসিডেন্ট লাইটটা একই দিয়েছি, কে বেশি অ্যাবজর্ব করবে? একই স্যাম্পেল, কে বেশি অ্যাবজর্ব করবে? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে বলো যে তাহলে কে বেশি অ্যাবজর্ব করবে?
কতটুকু শুনতে পেরেছো? L2টা। দেখো আমি ইনসিডেন্ট লাইটটা একই দিচ্ছি, হ্যাঁ, এখানে এটাও I0 দিলাম, এটাও I0 দিলাম, ঠিক আছে। এবার বলো কে বেশি অ্যাবজর্ব করবে? L2টা। L2 দ্বিতীয়টা। তাহলে প্রথমটা কম অ্যাবজর্ব করবে, তাহলে ট্রান্সমিশন কি করবে? বেশি করবে। বেশি করবে। তো দুটো ছেড়েছে, এ একটা ছেড়েছে, তাহলে ট্রান্সমিশনটা এখানে কিন্তু কম হবে। এটা আইটি প্রাইম, এটা আইটি। এটা যদি হয় তাহলে দেখো, তাহলে কি হচ্ছে না, আইটিটা কে বড় হবে না ছোট হবে? L1 এর ক্ষেত্রে আইটিটা বড় হবে। তাহলে আইটি প্রাইমটা ছোট হবে, কারণ এখানে অ্যাবজর্বেন্স বেশি হবে। তাহলে দেখো লেন্থ বাড়িয়ে দিলে অ্যাবজর্পশন কি হবে? হ্যাঁ, বেড়ে যাচ্ছে, অ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে। লেন্থ বাড়লে অ্যাবজর্পশন বাড়বে, তাহলে ট্রান্সমিশন কমে যাবে। এই সরি, হ্যাঁ, ট্রান্সমিশন কমে যাবে। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই এই যে রুলটা বলা হলো বা লটা বলা হলো, ল্যাম্বার্ট ল, সেখানে বলা হচ্ছে ফ্র্যাকশন অফ লাইট অ্যাবজর্বড বাই এ পিওর লাইট অ্যাবজর্বিং স্পিসিস ইজ প্রপোর্শনাল টু পাথ লেন্থ। এটাকেই মনে রাখতে হবে। তাহলে পাথ লেন্থ যদি তুমি বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমার লাইট অ্যাবজর্ব বেশি হবে, আর পাথ লেন্থ যদি তুমি কমিয়ে দাও তাহলে লাইট কম অ্যাবজর্ব হবে, তাহলে ট্রান্সমিশন বেশি হবে। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ দাদা। তাহলে এটা হয়ে গেল আমাদের ল্যাম্বার্ট ল। এরপরে আমাদের আছে বিয়ার্স ল। বিয়ার্স লতে ঠিক একই রকম ভাবে আমরা সেখানে কনসেন্ট্রেশন কনসিডার করব। কনসেন্ট্রেশন বাড়লে কমলে কি হবে, আর তারপরে ল্যাম্বার্ট বিয়ার্স ল, দুটো আলাদা লকে কম্বাইন করে ল্যাম্বার্ট বিয়ার্স ল তৈরি করব, যেখানে দুটো লকে জাস্ট কম্বাইন করা হবে, করে সেখান থেকে আমরা গ্রাফিক্যাল প্লট রিপ্রেজেন্ট করব, গ্রাফ আনবো, এবং সেখান থেকে বেশ কিছু নিউমেরিক্যাল করব, এবং তার থেকে আরো বেশ কিছু ফর্মুলা আমরা তৈরি করব, সেখান থেকে অঙ্ক টঙ্ক করা যাবে আর কি। তো করে তারপর আমরা ইনস্ট্রুমেন্টেশনে চলে যাব, যে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি এবং আইআর স্পেকট্রোস্কোপি দুজনের এই যে স্পেকট্রোস্কোপি তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছো, সেই অর্গানিক কেমিস্ট্রিতে জাস্ট তোমরা কম্পাউন্ড নিয়ে অ্যানালিসিস করেছো থিওরিটিক্যালি, কিন্তু এই কম্পাউন্ডকে অ্যানালিসিস করার জন্য তোমাকে প্র্যাকটিক্যাল ল্যাবে কিভাবে কাজ করতে হবে, কম্পাউন্ডটাকে নিয়ে ইনস্ট্রুমেন্টের মধ্যে কিভাবে তুমি কাজ করবে, এবং ইনস্ট্রুমেন্টগুলো কিভাবে রেসপন্ড করে, সেই জিনিসটাকে আমাকে এই পার্টে পড়তে হবে, যেটা আমরা তোমরা অর্গানিকে পড়োনি। অর্গানিকে তোমরা কম্পাউন্ড নিয়ে জাস্ট অ্যানালিসিস করেছো, যে আমাদের ইউএন টু পাই স্টার, পাই টু পাই স্টার, এইগুলো হয়, এগুলো হলে এই ডেটা হয়, এগুলো এই থাকে, হ্যাঁ, মলিকুলার যে অ্যানালিসিস যেটা, সেটা তোমরা করেছো, কিন্তু ইনস্ট্রুমেন্ট কিভাবে কাজ করে সেটা নিয়ে তোমরা জানোনি, সেটা আমরা এইখানে আলোচনা করব নেক্সট ক্লাসে। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ, গুড নাইট। ঠিক আছে দাদা।